মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঠোঁট ভেজায়। তাকে ঘরে বন্দি করে রেখে এখন এসে বলছে সে কেন কেঁদেছে। চোখ নামিয়ে বলে, আপনার মতো পাষাণ লোক যার জীবনে আছে সে না কাঁদলেই বরং জিজ্ঞেস করবেন কেন কাঁদলো না। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে, স্টুপিড গার্ল, কেন কাঁদলে বলো। মায়েরা রেগে তাকায়, আবার তাকে ধমকাধমকি করতে এসেছে। এই লোকটা আসলেই খারাপ। ইরফান চোখ বুজে শ্বাস নেয়, নিজেকে সামলে আবারও নরম সুরে জিজ্ঞেস করে, কাঁদলে কেন, টেল মি। মায়েরা অবাক হয়। এই লোককে তার গিরগিটির চেয়েও ভয়ানক লাগে। সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়, পিটপিট করে চেয়ে থাকে কিছু সময় ইরফানের দিকে। ইরফান উত্তরের আশায় মায়রার পানে শান্ত চোখে চেয়ে আছে। মায়রা ঢোক গিলে বলে, আপনিই তো আমাকে ঘরে আটকে রেখে গেলেন। ইরফান সাথে সাথে অশান্ত কণ্ঠে বলে ওঠে। আর রাখবো না। মায়রা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রাকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে কণ্ঠে বিরক্তি ঢেলে আবারও জিজ্ঞেস করে, কান্নার কারণ কি? আমাকে রাগাচ্ছ কেন? এক কোয়েশ্চেন কতবার করব? মায়রা চোখ নামিয়ে নেয়, মৃদুস্বরে বলে, আমার ছোট ভাই আমার কোলে উঠতে চেয়েছিল, আপনার জন্যই তো তাকে কোলে নিতে পারিনি। আটকে রেখেছিলেন কেন? ইরফান বিস্ময় কণ্ঠে বলে। এই জন্য কেঁদেছো? মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে, কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, তো আর কি জন্য কাঁদবো? সবাইকে আপনার মতো নির্দয় সব মানুষ জাহান্নামে গেলেও তো আপনার কোনো যায় আসে না, হার্টলেস লোক। ইরফান অদ্ভুতভাবে তাকায় মায়রার পানে। মায়রার ডান হাত তার মুঠোয় নিয়ে মায়রার হাতের উল্টো পিঠে বুড়ো আঙ্গুলের সাহায্যে আলতো হাতে স্লাইড করতে করতে মায়রার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় হবে না স্টুপিড গার্ল। মায়রা তার হাত মোচড়াতে মোচড়াতে মুখ বাঁকিয়ে বলে। ইরফান মাথা নিচু করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। এরপর মায়রাকে ছেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর গলায় বলে, বড়রা যাকে তাকে হার্টলেস বলে না। মায়রা ইরফানের দিকে তাকালো না, উল্টো ঘুরে শুয়ে চোখ বুজে নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, ওয়েট, তোমার ভাইকে এনে দিচ্ছি। মায়রা তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। মনে হচ্ছে তার ভাই পাশের রুমে। এই লোক তার ভাইকে আনতে যাচ্ছে। অবাক হয়ে বলে, কোথায় যাচ্ছেন? ওরা সবাই গ্রামে চলে গিয়েছে। মায়রার কথা শুনে ইরফান অবাক হলো, বিড়বিড় করে। ও শিট। এরপর মায়রার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কখন গিয়েছে? মায়রা অবাক হয়ে তাকায়। এই লোক জানে না তার মা ভাই কখন গিয়েছে। তাকে ঘরে আটকে রেখে সে বাইরে ছিল, এখন তাকে এসে জিজ্ঞেস করছে তার ভাইরা কখন গিয়েছে। রেগে বলে, আপনি আমাকে বন্দি করে রেখে গিয়েছিলেন, বুঝলেন? মনে পড়েছে আপনার? আমি কি জ্যোতিষী যে ঘরে বসেই বাইরের খাবার খাবো? মায়রার প্রতিটি তেরা কথা ইরফান রেগে তাকায় মায়রার দিকে, শক্ত গলায় বলে, স্টুপিড গার্ল, আমাকে রাগিও না। মায়রা রেগে বলে, আপনার জন্য আমার ভাইটা কেঁদে কেটে চলে গিয়েছে গ্রামে, আমার মায়ের সাথেও দেখা করতে পারেনি। এবার বুঝেছেন তো আপনি কত খারাপ লোক। এখন আমাকে এসে রাগতে না করছেন? কে রাগাতে গিয়েছে আপনাকে? আমি তো আপনার সাথে কথাই বলবো না। কথাগুলো রেগে বললেও মেয়েটার চোখ জোড়া ভিজে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে ইতিমধ্যে। ইরফান মায়রার দিকে ঠান্ডা চোখে চেয়ে থাকে। মায়রা ইরফানকে শান্ত দেখে অবাক হয়। তার কথা এই লোকটার উপর প্রভাব ফেলছে না মনে হচ্ছে। ইরফান এগিয়ে এসে মায়রার পাশে দাঁড়ায়। এরপর দু হাতে মায়রার গাল মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে, ডোন্ট ক্রাই, সরি। মায়রা পিটপিট করে ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। অবাক হয় ভীষণ। এই লোক অনুতপ্তও হয়। এর আগেও ক্ষেত্র বিশেষে সরি বলেছে মায়রাকে, তার মনে আছে। কিন্তু এই লোকটার সাথে তো এসব ব্যবহার যায় না। প্রতিবারের মতো এবারেও জিজ্ঞেস করে ফেলে, আপনি আমাকে সরি বললেন? ইরফান ভ্রু কুঁচকে বলে। নো। মায়রা মুখ বাঁকায়, বিড়বিড় করে। মিথ্যুক একটা। যাকে এতক্ষণ শত্রু ভাবলো, চারটে আফসোসও করলো, এই লোকটা তার স্বামী হওয়ায় মায়ের উপর অভিমান বৃদ্ধি হলো। ইরফানকে ঠান্ডা দেখে সব রাগ ভুলে আবদার করে বসে, আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাবেন? মায়রার কণ্ঠ ভেজা। ইরফান মায়রার মুখপানে চেয়ে থাকে। কপালে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে ছোট করে বলে, যাব। কথাটা বলে মায়রার গাল থেকে হাত সরিয়ে হাত ঘড়িতে একবার সময় দেখলো 9:56। এরপর মায়রার হিজাব নিয়ে মায়রার মাথায় দুবার পেঁচিয়ে মাথা ঢেকে দেয়। মায়রা বিরক্ত হয়ে বলে। ইরফান বসা থেকে দাঁড়িয়ে বলে, ইনায়া চলে যাচ্ছে, এসো। ইনায়ার যাওয়ার কথা শুনে মায়রা দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। রাতে এখনও না খাওয়া, সাথে এতক্ষণ কান্নার ফলে শরীরটা উইক লাগছে। দাঁড়ানোর সাথে সাথে মাথাটা কেমন ঘুরে উঠল।
চারপাশে অন্ধকার লাগলো কিছু সময়ের জন্য। পাশে ইরফানকে পেয়ে দু হাতে ইরফানের হাত আঁকড়ে ধরে। ইরফান মায়রার কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মায়রা কিছুক্ষণ পর চোখ মেলে তাকায়। ইরফানকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। এরপর মৃদুস্বরে বলে, কিছু না। কথাটা বলে মাথার হিজাব দিয়ে ভালোভাবে মাথাসহ নিজেকে ঢেকে নিল। এরপর এগিয়ে যেতে নিলে ইরফান মায়রার হাত টেনে ধরে। মায়রা বিরক্ত হয়ে বলে, আপনি কি এখন আমাকে ইনায়া আপুর সাথে দেখা করতে দেবেন না? ইরফান মায়রার কথার উত্তর করল না। ঝট করে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, রেগে বলে, হায় আল্লাহ, নামান আমায়। আমি হাঁটতে পারবো, দয়া করে নামান, বাইরে অনেক মানুষ আছে। ইরফান বিরক্ত হলো, ধমকে বলে। শাট আপ। মায়রা চুপসে যায়। ইরফান গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামতে থাকে। ইরফানের কাজিন সহ বিয়ে বাড়ির সবাই ইরফানদের ড্রয়িং স্পেসে দাঁড়িয়ে আছে। ইরফানের কোলে মায়রাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শুদ্ধ তার কাজিনদের মাঝ থেকে কনফিউজড হয়ে বলে, বিয়েটা যেন কার হচ্ছে? শুদ্ধর কথা সবাই হেসে ফেলে। ইরফান মায়রাকে নিয়ে নিচে নেমে আসে। মায়রার লজ্জায় হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। ইরফান এক সাইডে মায়রাকে দাঁড় করিয়ে দেয়। মায়রার সাথে সাথে ইরফানের থেকে কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। ইরফান ভ্রু কুঁচকে তাকায় মায়রার দিকে। সবাই যে তাদের দিকে চেয়ে আছে সে খেয়াল নেই এই ছেলের। মায়রা তার থেকে দূরে সরে দাঁড়ালো। সে খেয়ালে ইরফান এগিয়ে গিয়ে মায়রার পাশে দাঁড়িয়ে বলে, স্টুপিড, কি প্রবলেম? মায়রা কিছু বলল না। অসহ্য লোক একটা। তারেক নেওয়াজ এগিয়ে এসে ভ্রু কুঁচকে বলে, মায়েরা আম্মু কি অসুস্থ? মায়রা ঢোক গিলল। সবাই সোফা চেয়ার দখল করে বসেছে, আবার অনেকে দাঁড়িয়ে আছে। মায়রা সবাইকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চোখ নামিয়ে অস্বস্তিতে ঘিরে মিনমিন করে উত্তর দেয়। না বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসলেন। শুদ্ধ ইরফানের সামনে দাঁড়িয়ে বলল, আবার বিয়ে করবি ভাই? ইরফান ভ্রু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আফসোসের সুরে বলে, তুই লজ্জা পাওয়ার পাত্র নয়। ভুল করে যদি পেয়ে যাস তবে আমায় বলে ফেল, আমি সব ব্যবস্থা করব, পাক্কা। ইরফান বিরক্ত চোখে তাকায়। মায়রা তীব্র অস্বস্তিতে এখান থেকে সরে দাঁড়ানোর জন্য দুপা এগোলে ইরফান মায়রার হাতের কবজি ধরে টেনে বলে, এক পা নলে পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো। শুদ্ধ হেসে আফসোসের সুরে বলে, আজ আমার বউ নেই বলে খুলে তুলতে পারছি না, তার হাত টেনে ধরতে পারছি না, পা ভাঙার হুমকি দিতে পারছি না। এসব দুঃখ আর সহ্য করা যাচ্ছে না। আমার কত দুঃখ, একবার বাবু মায়েরা। মায়রা শুদ্ধর কথায় মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। এত অস্বস্তি হচ্ছে তার বলে বোঝানো যাবে না। সব এই লোকটার জন্য। বন্ধুগুলো কেমন যেন। শুদ্ধ আর কিচ্ছু বলল না। মিটিমিটি হেসে ফাইজের কাছে যাওয়ার জন্য এগোয়। ইরফানদের গেটের সামনে ইনায়াকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। মেয়েটা মাথা নিচু করে নিঃশব্দে কাঁদছে। রুমা নেওয়াজ ইনায়ের মুখে ছোট ছোট চুমু আঁকে। নিজেকে সামলে গালে হাত দিয়ে বলে, তোর নতুন মা বাবার খেয়াল রাখবি কিন্তু, কেমন? লক্ষ্মী মেয়ে হয়ে থাকবি। ইনায়া মাথা নিচু করে কেঁদে বিড়বিড়িয়ে বলে, আম্মু, আমি এখানে আরো কয়েকদিন থাকি। রুমা নেওয়াজ মেয়ের চোখের পানি মুছে দিয়ে বলেন, ফাইজ দাঁড়িয়ে আছে, তোর শ্বশুর শাশুড়ি তোকে ঘরে তোলার জন্য বসে আছে। সবাইকে অপেক্ষা করিয়ে এখানে কয়দিন থাকবি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরল। ফায়েজ অসহায় চোখে ইনায়ের দিকে চেয়ে আছে। তার লিটল কুইনের এভাবে কান্না তার একদম ভালো লাগছে না। ফায়েজ তার থেকে একটু দূরে দাঁড়ানো শুদ্ধকে টেনে ফিসফিসিয়ে বলে, তোর বোন এত কাঁদছে কেন? আমি তো বেঁচে আছি। স্বামী মরলেও মানুষ এত কাঁদে না। শুদ্ধ ফায়েজের কান টেনে ধরে। ফায়েজ কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর হাত টেনে নামিয়ে দেয় তার কান থেকে। রেগে বলে, কান টানছিস কেন বেয়াদব? শুদ্ধ মেকি হেসে বলে, তুই শুধু ভুলে যাস, তাই কান টেনে বলছি, এবার আর ভুলবি না। কি? শুদ্ধ সিরিয়াস কণ্ঠে বলে, তুই যে বলেছিলি আমার বোনকে বিয়ে করে ওকে সিন্ধুকে ভরে রাখবি, আমি ইনায়াকে সাথে নিয়ে গিয়ে সেই সিন্ধুক অর্ডার করে দিয়েছিলাম, বুঝলি? ও তো জেনে গিয়েছে তুই ওকে নিয়ে গিয়ে সিন্ধুকে ভরে রাখবি, এবারই আর আসতে দিবি না। তাই বেচারি জন্মের কান্না কাছে। আহারে, আমার দুঃখ হচ্ছে ইনিয়াটার জন্য। বলছি মাঝে মাঝে একটু বাইরের আলো বাতাস ঘুরিয়ে আবার সিন্ধুকে ভরে রাখিস। ফায়েজ তবদা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। একে ঠিক কি করা উচিত? রাগে দাঁত চেপে বলল, আসলেই ওকে সিন্ধুকে ভরে রাখবো। তোদের মতো ব্রিটিশদের হাওয়া আমার বউয়ের গায়ে কিছুতেই লাগতে দিব না আমি। শুদ্ধ মিটিমিটি হেসে সামনে এগোতে এগোতে বলে,
দাঁড়া, ইনায়াকে মনে করিয়ে দিয়ে আসি। ফায়াজ শুদ্ধর হাত টেনে ধরে, একে দিয়ে বিশ্বাস নেই। বিরক্ত হয়ে বলে, এ ভাই তুই গিয়ে ঘুমাতো, আমায় রেহাই দে আজকে অন্তত। শুদ্ধ চরম মন খারাপের ভান করে দুহাত মাথায় তুলে বলে, কি বলেছিস? আমি তোর বাসর করে ঢুকবো না? ফায়াজ হতাশার নিঃশ্বাস ফেলল। না, এর সাথে কথা বলে মেজাজ গরম ছাড়া আর কিছুই হবে না। তারেক নেওয়া ঝাপসা চোখ জোড়া আড়াল করে ইনায়ের কাছে আসলেন। ইনায়ের হাত তার মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে ফায়াজের সামনে দাঁড়ালেন। ফায়াজ ইনায়ের থেকে চোখ সরিয়ে তার শ্বশুরের দিকে তাকায়। তারেক নেওয়াজ ইনায়ের হাত ফায়াজের হাতের উপর রেখে মৃদুস্বরে বলেন, আমার রাজকন্যাকে তোমার হাতে তুলে দিচ্ছি বাবা, তাকে আগলে রেখো। ফায়াজ ইনার হাতখানা শক্ত করে ধরল। এটা তার লিটল কুইন, কত অপেক্ষার ফল তার লিটল কুইন, তাকে আগলে রাখবে না? মৃদু হেসে বলে, অবশ্যই বাবা। তারেক নেওয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলেই ইনার হাত ছেড়ে ভেতরে চলে যায়। চোখের কোণে পানি। মেয়েকে বিদায় দিতে এত দুঃখ কখনো বুঝতে পারেনি। ইনায় মাথা নিচু করে নীরবে চোখের পানি ফেলে। ফায়াজ ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, তোমাকে কোলে নিচ্ছি, ওকে? ইনায়া দ্রুত মাথা তুলে ফায়েজের দিকে তাকায়। ফায়েজ তার সদ্য বিবাহিত বউটার কান্নামাখা মুখ দেখে অসহায় মুখ করে তাকালো। ইনায় মিনমিন করে বলে, আমি হেঁটে যেতে পারবো। ফায়েজ ইনার কথা মেনে নিল। এমনিতেই খুব কেঁদেছে। চুপ করে ইনার ডান হাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে সামনে তাদের দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে যায়। ফায়েজ তার গাড়ির পাশে দাঁড়িয়ে গাড়ির ডোর খুলে দেয়। ইরফান বাঁ হাতে মায়রার হাত ধরে রেখেছে, ডান হাতে ইনায়ের মাথায় হাত রেখে বলে, ফাইজ তোকে কিছু বললে আমাকে সাথে সাথে কল করে জানাবি, ওকে? ইনায় ইরফানের দিকে তাকালো, মাথা নেড়ে সম্মতি দিল। ইরফান মৃদুস্বরে বলে, ডোন্ট ক্রাই, পৌঁছে কল করবি। ইনায় তার ভাইকে জড়িয়ে ধরল। ইরফান একটু অবাক হলো। তার থেকে সাধারণত সবাই দূরত্ব রেখেই চলে, আজ হঠাৎ ইনায়াকে তার সাথে এতটা সহজ হতে দেখে ভীষণ অবাক হয়। ডান হাত ইনায়ের মাথার উপর রাখে, কিছু বলে না। কিছুক্ষণ পর ইনায়া ইরফানকে ছেড়ে দু হাতে চোখ মুখ মুছে মায়রার দু হাতে ধরে বলে, মায়েরা আমার সাথে চলো প্লিজ। মায়রা কিছু বলার আগে ইরফান আর ফায়েজ একসাথে বলে ওঠে। মায়রা আর ইনায়া অবাক হয়ে একবার ইরফানের দিকে তাকায় আর একবার ফায়েজের দিকে। ফায়েজ মনে মনে বিড়বিড় করে, এই শুদ্ধ প্রোম্যাক্স আজ তার বাড়ি গেলে আজকের রাতটা একদম রসাতলে যাবে, অসম্ভব। ইরফান ভাবলেশহীন, তবে ফায়াজ ইনায়া আর মায়রার দৃষ্টি দেখে ভড়কে যায়। হায় হায়, সে কি করে ফেলল? মেহমানকে মুখের উপর না করে দিয়েছে, কত বড় কেলেঙ্কারি করে ফেলেছে। পাশ থেকে শুদ্ধ এতক্ষণ নিজেকে দমিয়ে রাখলেও এবার শব্দ করে হেসে দেয়। ফায়াজ রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ এগিয়ে এসে মায়রার দিকে তাকিয়ে বলে, সিসিটিভি আমাকে আর তোমাকে সবাই ভয় পায়, বুঝলে? শুদ্ধর মুখে সিসিটিভি শুনে সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। শুদ্ধ সবার দৃষ্টিতে মেকি হেসে কথা ঘুরিয়ে ডান হাতে দেখিয়ে বলে, মায়েরা, তোমাকে কি যে সুন্দর লাগছে। ইরফান রেগে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মিটিমিটি হেসে ইরফানের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ফাইজের কাজিনরা কি মুগ্ধ চাহনি নিয়ে মেয়েদের দিকে তাকাতে পারে বল? আমি তো তার চাহনিতে ক্রাশ খেয়ে যাচ্ছি। ইরফান আর মায়রা ফাইজের কাজিনদের দিকে ফিরে দাঁড়িয়ে আছে। ইনায়া, ফাইজ, মায়রা ইরফানের মুখোমুখি দাঁড়িয়ে আছে। শুদ্ধর কথায় ইরফান সামনে তাকায়। তাদের থেকে সামান্য ডান দিকে ফাইজের সব কাজিন দাঁড়ানো, যাদের দৃষ্টি মায়রার উপর। ইরফানের মাথায় আগুন জ্বলে ওঠে। কিছু বলতে গিয়েও ইনায়ের দিকে তাকিয়ে জিভ গুটিয়ে নেয়। শুদ্ধ ইরফানের দিকে চেয়ে মনে মনে হাসছে। বেচারা চিবাতেও পারছে না, গিলতেও পারছে না, এমন হয়েছে। ইরফান মায়রাকে টেনে পেছন দিকে নিয়ে ইরফান মায়রার সামনে দাঁড়ায়। মায়রা পেছন থেকে বলে, ইরফান পিছু ফিরে শক্ত গলায় বলে, শারাপ, একটা কথা বলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। মায়রা বিরক্ত হয়। এই লোকটার মাথায় কখন কোন ভূত চাপে এটা একমাত্র এই লোক আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ইরফান রেগে ফায়েজকে দাঁতে দাঁত চেপে বলে, ওদের যেতে বল। ফায়েজ ভ্রুকুচকে বলে। কাদের? শুদ্ধ হেসে বলে। শিয়ালদের। ফায়েজ এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় শেয়াল? তোর কাজিনরা অন্যের মুরগি ধরতে চাইছে, বুঝিস না? ফায়েজ পিছু ফিরে তার কাজিনদের দেখে ইরফানের দিকে তাকায়। বুঝতে পেরে মুখ লুকিয়ে একটু হাসে, উল্টো ঘুরে তার কাজিনদের উদ্দেশ্যে বলে,
ফাইজের কাজিনরা সবাই ফাইজের ছোট কেউ বড় ভাইয়ের কথা অমান্য করল না। সবাই মেনে নিল। পেছনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে গিয়ে উঠে পড়ে সবাই। একটি ছেলে বারবার পিছু ফিরে তাকিয়ে মায়রাকে খোঁজে বোধহয়। ইরফান ছেলেটার দিকে জ্বলন্ত চোখে চেয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে বিড়বিড় করে, বাস্টার্ড, আই উইল কিল ইউ। ফায়াজ ইনায়া গাড়িতে উঠে পড়ে। ইনায়া গাড়ির জানালা দিয়ে তার ভাই আর মায়রার দিকে তাকায়। মায়রা মলিন হেসে বা হাত নাড়িয়ে বলে, সাবধানে যে আপু। ইনায়া চোখ নামিয়ে নিল। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। ফায়াজ ইনায়াকে আবারও কাঁদতে দেখে মৃদুস্বরে বলে, লিটল কুইন, প্লিজ কান্না অফ করো, এভাবে আর ভালো লাগছে না আমার। শুদ্ধ ইনায়ার পাশের জানালায় একটু ঝুঁকে দুঃখ দুঃখ মুখ করে বলে, হ্যাঁ লিটল কুইন, তুমি কান্না করলে ফাইজের বুক ফেটে যায়। কেঁদো না লিটল কুইন। ফায়াজ রেগে তাকায় শুদ্ধর দিকে, দাঁত কটমট করে বলে, বেয়াদব, যাবি এখান থেকে। শুদ্ধ হেসে আবারও বলে, ফাইজের লিটল কুইন কান্না অফ করো গো। ফায়াজ রেগে মাথার পাগড়ি খুলে হাতে রেখেছিল সেটা জানালা দিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে দেয়। শুদ্ধ ক্যাচ করে ধরে ফেলে। কবুল বলে রাস্তার মাঝে একটা একটা করে খুলে ছেঁড়াছুড়ি করছিস। ছে ছে ছে, একটু ধৈর্য ধর, তোর লিটল কুইন তো উড়ে যাচ্ছে না শোনা। ফায়াজ হতাশ। এই বেয়াদবের জন্য তার জীবনে সুখ আসতে পারে না। ভাগ্যি সে যাচ্ছে না, নয়তো তার বাসর ঘরে সত্যি এই বেয়াদব ঠুকে বসে থাকতো। সামনে তাকিয়ে বলে, রাহাত, গাড়ি স্টার্ট দাও। ফায়েজদের গাড়ি স্টার্ট দিলে একে একে 6টা মাইক্রো স্টার্ট দেয়। শুদ্ধ আর এখানে দাঁড়ালো না। মুহূর্তে গম্ভীর মুখাবয়বে বাড়ির দিকে এগিয়ে যায়। কপালে চিন্তার ভাঁজ, সাথে কিছুটা রাগ। কিছু একটা ভাবতেই রাগটা যেন তরতর করে বাড়ল। দ্রুত পায়ে এগিয়ে গেল। ফারা জানালার পাশে বসে শুদ্ধর দিকে ভেজা চোখে তাকিয়েই রইল। তার মনে অভিমান জমেছে। ছেলে পক্ষ হয়ে তাদের সাথে আসলো, অথচ গেল না কেন? এখানে ওই সামিয়া মেয়েটা আছে, আর আজকে শুদ্ধকে এখানে থাকতে হলো। তাদের গাড়ি এগিয়ে যায়। শুদ্ধ চোখের আড়াল হয়, সাথে ফারহার চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরফান মায়রার হাত ধরে রাস্তা থেকে বাড়ির সীমানায় প্রবেশ করে। মায়রা নিঃশব্দে ইরফানের পাশে হাঁটে। ইরফান তাদের বাড়ির ভেতরে না গিয়ে হাঁটার মোড় ঘুরিয়ে তাদের গ্যারেজে প্রবেশ করল। মায়রা ভ্রু কুঁচকাল। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রার উদ্দেশ্যে বলে, ওঠো ফাস্ট। মায়রা অবাক হয়ে বলে, এত রাতে কোথায় যাবেন? ইরফান হাত ঘড়িতে আরেকবার টাইম দেখে, 10:30। মায়রাকে কোলে তুলে ড্রাইভিং সিটের পাশে সিটে বসিয়ে দেয়। মায়রা চেঁচিয়ে ওঠে, আরে আমাকে কই নিয়ে যাচ্ছেন? ইরফান চুপচাপ মায়রার সিট বেল্ট লাগিয়ে সে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে গাড়ি ঘোরায়। মায়রা ইরফানের দিকে তাকিয়ে বলে, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ইরফান গম্ভীর গলায় বলে, তোমার ভাইয়ের বাড়ি। মায়রা ভ্রু কুঁচকে বলে, তারা তো গ্রামে গিয়েছে। ইরফান তাদের বাড়ির মেইন গেট থেকে বেরিয়ে হঠাৎই গাড়ির স্পিড বাড়ায়। অতঃপর মৃদুস্বরে বলে, তুমিও সেখানেই যাচ্ছ স্টুপিড। মায়রা চোখ বড় বড় করে তাকায়। বিস্ময় কণ্ঠে বলে, আপনি পাগল? এখন তো অনেক রাত হয়ে গিয়েছে। সো হোয়াট? মায়রা মাথায় হাত দিয়ে বলে, আপনাদের বাড়িতে কত মেহমান, আমরা এভাবে এত রাতে গ্রামে গেলে সবাই কি বলবে? ইরফান ঘাড় ঘুরিয়ে একবার মায়রার পানে তাকায় শীতল দৃষ্টিতে। এরপর সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরায় আর গম্ভীর গলায় বলে, আই ডোন্ট কেয়ার। ফায়েজদের বাড়ির সামনে এসে গাড়ি না থামানো হয়। ইনায়া কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ফায়েজের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ফায়েজ শান্ত চোখে ইনায়ের পানে চেয়ে থাকে। হাত বাড়িয়ে ইনায়ের গাল স্পর্শ করে। ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে ওঠে। কিছু সময় পেরোতেই ইনায়া পিটপিট করে চোখ মেলে তাকায়। ফায়েজকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। নিজের অবস্থান বুঝতে পেরে দ্রুত মাথা তুলে নেয় ফায়েজের কাঁধ থেকে। ভীষণ লজ্জা পেয়েছে মেয়েটা। মাথা নিচু করে চোখ বুজে নেয়। ফায়েজ হাসলো, ফিসফিসিয়ে বলে, লিটল কুইন, ঘরে গিয়ে লজ্জা পেও। এটা তো গাড়ি, নয়তো শুদ্ধর কথা ফলে যেতে পারে। ইনায়া বন্ধ চোখের পাতা আরও খিঁচে নেয়, বিড়বিড় করে, অসভ্য। ফায়েজ ঠোঁট বাঁকিয়ে হেসে ইনায়ের কোমর জড়িয়ে তার দিকে টেনে আনে। ইনায়ের চোখ বড় বড় করে ফায়েজের দিকে তাকিয়ে বলে, কি করছেন? ফায়েজ ঠোঁট কামড়ে হেসে বলে, কি করছি লিটল কুইন? ফায়েজের দৃষ্টিতে ইনায়া এলোমেলো দৃষ্টি ফেলে, চোখ নামিয়ে নেয়। ফায়েজ আর জ্বালালো না। গাড়ির দরজা খুলে বের হয়ে ইনায়াকে কোলে তুলে নেয়। ইনায়া আমতা আমতা করে বলে, আমাকে নামিয়ে দিন প্লিজ। ফায়েজ ইনায়ের দিকে তাকিয়ে হেসে বলে, লিটল কুইন আমার, কোলটাও আমার, ইচ্ছেটাও আমার, সো ডোন্ট টক।
ইনায়া লজ্জা পায়। ফায়াজ আর দেরি করলো না, গট পায়ে এগিয়ে গিয়ে বাসার গেটের দিকে যায়। পিছু পিছু ফায়েজের কাজিনেরা। ফারা ফটাফট তার ফোনে কয়েকটা পিক উঠিয়ে নিয়েছে তার ভাই আর ভাবির। এরপর ফায়েজের পিছু যেতে যেতে হেসে বলে, ভাইয়া তোমার বউ কি অসুস্থ? ফায়েজ সামনে এগোতে এগোতে বলে, মারাত্মক অসুস্থ আমার বউ। কেন? ফারা হেসে বলে, আমার কেন যেন মনে হচ্ছে ভাবি সুস্থ নয়, কিন্তু তোমার হাত নিষ্পিস করছিল ভাবিকে কোলে নেওয়ার জন্য। ফায়েজ বোনের কথায় থতমত খেয়ে তাকায়, বিরক্ত হয়ে বলে, শুদ্ধর হাওয়া গায়ে মাখিয়ে এলি নাকি? একদম জ্বালাবি না, সর। ফারা হাসলো, তবে শুদ্ধর কথা মনে পড়ায় মুখটা মলিন হলো। ফায়েজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে পড়লে দেখলো তার মা দাঁড়িয়ে আছে। ফায়েজ হাসলো তার মাকে দেখে। ইনার ভীষণ লজ্জা লাগছে, এখানে কত মানুষ। ফায়েজের আম্মু হেসে বলে, আমার বৌমাকে নামিয়ে দাও, এখন ওকে আমাদের কাছে দিয়ে যাও, তোমার কাজ শেষ। ফায়েজ মুখ ছোট করে বলে, না, আমার কাজ শেষ হয়নি আম্মু। তুমি তোমার বৌমাকে কালকেই দেখবে, আজ যেতে দাও। চোখ উঁচিয়ে তার বাবাকে সোফায় ক্লান্ত হয়ে বসে থাকতে দেখে বলে, বাবা, আজ তোমার বউকে তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ফায়েজের কথায় সবাই হেসে ফেলে। ফায়েজের মা ফায়েজের কান টেনে বলে, তাই না, আমার বৌমাকে নামিয়ে দাও অসভ্য ছেলে। ফায়েজ অসহায় মুখ করে ইনায়াকে নামিয়ে দিল। এরপর ইনায়ের হাত ধরে ভেতরে প্রবেশ করে তার বাবার দিকে চেয়ে বলে, বাবা, তুমি কিন্তু ভীষণ ক্লান্ত, তোমার বউকে নিয়ে গিয়ে দ্রুত তোমার সেবা করতে বলো। আমার বউটা এখানে 10 মিনিট থাকুক। ইনার ভীষণ লজ্জা লাগছে, এই লোকটা এমন কেন? কখন থেকে সবার সামনে শুধু বউ বউ করছে। ফায়েজ তার কাজিন সহ খালা মামাদের দিকে তাকিয়ে বলে, তোমরাও গিয়ে ঘুমাও, তোমাদের ক্লান্তিমাখা মুখ দেখে আমার একদম সহ্য হচ্ছে না। ফায়েজের চাচা হেসে বলে, ফায়েজ বাবা মনে হচ্ছে আজ আমাদের সবার জন্য একটু বেশি চিন্তা করছে। ফায়েজ হেসে বলে, আসলে তোমার বৌমা সারা রাস্তা আমায় বোঝালো আমি যেন সবার কথা চিন্তা করি, তাই আর কি। ইনার চোখ বড় বড় করে তাকায় ফায়েজের দিকে। ফায়েজ ইনায়ের দিকে চেয়ে এক চোখ টিপ দেয়। ইনায়া থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, বিড়বিড় করে, কি মিথ্যুক। ইনায়া অবাক হলো এই লোককে এত হাসতে দেখে। সে তো তার ভাইয়ের কপি ভাবতো এই লোককে। ফায়েজের মা ইনায়াকে নিয়ে গিয়ে সোফায় বসায়, থুতনিতে হাত দিয়ে ছোট করে একটা চুমু খায়। ফায়েজের আরও আত্মীয় স্বজন সবাই ইনায়াকে ঘিরে বসেছে। টুকটাক অনেক কথা বলল ইনায়ের সাথে, খুব বেশি সময় ইনায়াকে রাখলো না। কিছুক্ষণ পরেই ফারাসহ তার কাজিনরা ইনায়াকে ফায়েজের ঘরে বসিয়ে আসে। রাত 12টার কাছাকাছি। ইনায়া বেডের মাঝখানে ঘোমটা টেনে বসে থাকার কথা, অথচ মেয়েটা ঘুমে কাদা। বেচারি ঘুমে তাকাতে পারছিল না, কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথাটাও কেমন ঝিমঝিম করছিল, আলগাভাবে বসতে পারছিল না, তাই বেডের সাথে হেলান দিয়ে বসেছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতেই পারেনি। মাথার ঘুমটা কাত বেয়ে মেঝেতে পড়ে গিয়েছে। ফায়েজ তার রুমে ধীর পায়ে প্রবেশ করে, দরজা লক করে দেয়। উল্টো ঘুরে বেডের দিকে তাকালে ইনায়াকে বসে বসে ঘুমাতে থেকে ভীষণ খারাপ লাগলো তার। লিটল কুইন এত কাঁদলো, সারাটা রাস্তা কেঁদেছে, একটু ঘুমিয়েছিল যদিও, সেটুকু সময় একটু চুপ ছিল। ফায়েজ ধীর পায়ে এগিয়ে যায়। ইনায়া বেডের কিনারায় হেলান দিয়ে ঘুমিয়ে আছে। ফায়েজ ইনায়াকে কোলে নিয়ে মাঝখানের দিকে শুইয়ে দেয়। এরপর ইনায়ার পাশে বসে ইনায়ার গালে হাত রাখে। মেয়েটা ঘেমে গিয়েছে। সবচেয়ে বড় কথা, সারাদিনে এত ভারী জিনিস পরে তার কুইন ভীষণ উইক। ফায়েজ ইনায়ের গালে হাত দিয়ে আলতো স্বরে ডাকে, লিটল কুইন। ইনায়া তার মতো ঘুমিয়ে। ফায়েজ আরও বেশ কয়েকবার ডাকে। ইনায়ের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। চোখ না খুলে দুহাত তুলে ফায়েজের হাত ধরে ঘুম জড়ানো কণ্ঠে বিরক্তি নিয়ে বলে, কোন বেয়াদব রে, দেখতে পাচ্ছিস না আমি ঘুমোচ্ছি? ফায়েজ বোকা চোখে ইনায়ের ঘুমন্ত চোখের দিকে তাকিয়ে রইল। ঘুমের ঘোরে এসব কি বলছে তার বউটা। ফায়েজ ইনায়াকে টেনে তুলে বসালো। ইনায়া তবুও চোখ খুলল না। ফায়েজ এক হাতে ইনায়াকে তার সাথে জড়িয়ে নিয়ে ডাকে, লিটল কুইন। ইনায়ার চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে রেগে বলে, আমাকে লিটিল বলছিস? লিটিল মানে তো ছোট্ট। তুই জানিস আমার বিয়ে হয়ে গিয়েছে, আমি বড় হয়ে গেছি। যা ভাগ, আমার বর তোকে পেলে উগানটা পাঠাবে। ফায়েজ তবদা খেয়ে চেয়ে আছে। এসব কি বলছে তার লিটল কুইন? ফায়েজ ইনায়ের গালে আলতো থাপ্পড় দিয়ে কিছুটা শব্দ করে বলে, লিটল কুইন,
এবার ইনায়ের পুরোপুরি ঘুম ভেঙে যায় বোধহয়। মেয়েটা ঠিক করে তাকাতেও পারছে না। আদো আদো চোখ খুলে ফায়েজের মুখটা ঝাপসা দেখে, মনে হলো চিনল না। দুর্বল শরীরে ফায়েজকে ধাক্কা দিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে, আমাকে ধরেছিস কেন? ছাড়া মাই, অসভ্য মেয়ে দেখেছে আর ধরেছে। তোকে কিন্তু আমার বরকে দিয়ে পিটিয়ে পিঠের ছাল তুলে নেব, বলে দিচ্ছি। কথাগুলো বলে ফায়েজকে আবারও ধাক্কা দেয়, তবে ইনায় নিজেই হেলে পড়ে যেতে নেয়। ফায়েজ শক্ত করে দু হাতে ইনায়কে চেপে ধরে। তীক্ষ্ণ চোখে ইনায়ের দিকে চেয়ে আছে ফায়েজ। ইনায়কে যেন বিড়বিড় করছে চোখ বুজে। এরপর জোর করে ফায়েজের থেকে নিজেকে ছাড়িয়ে ঢুলতে ঢুলতে জড়ানো কণ্ঠে বলে, স্বামী কোথায়? স্বামী কোথায় তুমি? আজকে আমাদের বাসর রাত, এসো স্বামী। ইনার কথা শুনে ফায়েজ বিষম খায়। ইনায় ঢুলতে ঢুলতে ফায়েজের দিকে এগিয়ে গিয়ে দু হাতে তার চোখ কচলে ভালো করে দেখে বলে, তোমাকে আমার স্বামী স্বামী লাগছে, তুমি আমার স্বামী? ফায়েজ অদ্ভুত চোখে তাকায় ইনায়ের দিকে। কোন ভূত ধরল নাকি তার বউটাকে? ইনায় ঢুলতে ঢুলতে ফায়েজের বুকে ঢলে পড়ে। ফায়েজ দু হাতে ইনায়কে আগলে নেয়। ইনায় বিড়বিড় করে, স্বামী আমার ঘুম পাচ্ছে। ফায়েজ ডান হাতে ইনায়ের মুখ তুলল। ইনায়ের চোখ বুজে। ইনায় আবারও ডাকে, স্বামী। ফায়েজ মৃদুস্বরে বলে, বলো লিটল কুইন। ইনায় ফায়েজের বুকে নাক ঘষে বলে, আমি ঘুমাতে চাই। ফায়েজ ইনায়ের মাথায় একটা চুমু খেয়ে বলে, ঘুমাও। এরপর ইনায়ের থুতনিতে হাত রেখে ইনায়ের মাথা উঁচু করে ধরে। গালের দুপাশে হাত দিয়ে মুখ গোল করে ইনায়ের মুখের কাছে নাক নিয়ে যায়। যা বোঝার বুঝলো, কিন্তু কে করেছে এই কাজ? মেজাজ চরম লেভেলের গরম হলো। ফায়েজের ফোনে কল আসে কারো। ফায়েজ ইনায়ের দিকে চেয়েই পকেট থেকে ফোন বের করে নাম্বার না দেখে রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হেসে বলে, বাসর ঘরে ঘুমন্ত কন্যাকে পেয়ে কেমন ফিল করছিস সোনা? ফায়েজের চোয়াল শক্ত হয়। শুদ্ধ আবারও হেসে বলে, চাপ নিস না, একটু পরই কেটে যাবে। তুই বোরিং ফিল করলে আমি তোকে প্রক্সি দেই কিছুক্ষণ। ফায়েজ রেগে শক্ত গলায় বলে, আমি তোকে ছাড়বো না শুদ্ধ। এমা ছিছি, বাসরাতে বউকে না ধরে এসব কি অলক্ষণে কথা বলছিস শোনা? আমাকে আজকে রাতটা ছাড়, আবার কালকে ধরিস। আজ ঘুমন্ত কন্যাকে ধরে রাখ। ফায়েজ রাগান্বিত স্বরে বলে, কাজটা একদম ঠিক করিসনি শুদ্ধ। ফান লিমিটের মাঝে রাখতে হয়, তুই যেটা ক্রস করলি। শুদ্ধ ভ্রু কুচকে তাকায়। ফায়েজের কণ্ঠস্বরে বুঝলো সে সিরিয়াস। অতঃপর ভ্রু কুচকে বলে, কি হয়েছে? আমি কম পাওয়ারের এক ঘুমের ওষুধ দিয়েছি, একটু পরে দেখবি ইনায়াত তার কোলে উঠে বসবে। ফায়েজ দাঁতে দাঁত চেপে বলে, ওকে অ্যালকোহল দিয়েছিস কেন? শুদ্ধ অবাক হলো। মুখ থেকে হাসি মিলিয়ে যায়। সিরিয়াস হয়ে বলে, পাগল নাকি তুই? ওকে আমি এসব দিতে যাব কেন? ফায়েজ চোখ বুজে শ্বাস নিল। অতঃপর কণ্ঠে রাগ নিয়ে বলে, পাগল আমি না তুই। ফান করতে করতে আকাশে উঠে গিয়েছিস, ঠিক ভুলের তফাৎ বুঝতে ভুলে গিয়েছিস। এখন আমার সত্যিই আফসোস হচ্ছে, তোর মতো বেয়াদব ছেলেকে আমি আমার লাইফে বন্ধু হিসেবে পেয়েছি বলে। কথাটা বলে কল কেটে ফোন সুইচ অফ করে বেডের উপর ছুঁড়ে মারল। সদ্য যেমন অবাক হলো, তেমনি ফাইজের লাস্ট কথায় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। ফাইজের ফোনে আবারও কল দিলে ফোন বন্ধ দেখায়। কপালে চিন্তার ভাঁজ। ফাইজের ফোনে বারবার কল দেয়, প্রতিবার ফোন বন্ধ বলে। শুদ্ধর রাগ হয়, তাকে মিথ্যে ব্লেম দিচ্ছে কেন? এমনিতেই মায়ের উপর রেগে আছে। আজ ভরা বাড়িতে কিছু বলতে পারল না। ভেবেছিল ওখানে যেতে না পারলেও ফায়েজকে একটু জ্বালানো যাক, কিন্তু এসব মিথ্যা ব্লেম তার হজম হলো না। ফায়েজের ফোন বারবার বন্ধ পেয়ে রাগে হাতের ফোন ছুঁড়ে মারে। সব কিছু অসহ্য লাগছে। রাত প্রায় 12:30। ইরফান মায়েরা গ্রামে পৌঁছায়। মায়েরা তাদের দরজায় নক করে কয়েকবার। মায়েরার মায়েরা বেশিক্ষণ হয়নি পৌঁছেছে, জেগেই আছে তারা। দরজা ধাক্কানোর শব্দে মায়েরার মা এসে দরজা খুলে দেয়। মায়েরা আর ইরফানকে দেখে বিস্ময় দৃষ্টিতে তাকান। মায়ের পিছু পিছু লাবিব এসে দাঁড়ায়। বাচ্চাটা সারা রাস্তা ঘুমিয়েছিল, বাড়ি আসার পর ঘুম ভেঙে গিয়েছে। মায়ের শাড়ি ধরে উকি দিয়ে দেখছিল কে এসেছে। তার আপুকে দেখে মায়ের শাড়ি ছেড়ে দৌড়ে আসে মায়েরার দিকে, শব্দ করে ডাকে। মায়েরা তার ভাইকে দেখে এসে ফেলে। দ্রুত হাঁটু মোড়ে বসে লাবিবকে দু হাতে জড়িয়ে নেয়। লাবিব তার আপুর গলা জড়িয়ে ধরে হেসে বলে, তুমি শিট আপ। মায়েরা লাবিবের মুখে ছোট ছোট চুমু দিয়ে হেসে বলে। লাবিব ঠোঁট উল্টে বলে, আপু মা পোচা, তুমি পোচা, এখন তুমি বালু। মায়েরা হেসে ফেলে। লাবিব মায়েরার দু গালে দুটো চুমু দিয়ে বলে, আপুই এখন বালু।
আমাকে তুমি দিত। ইরফান অবাক দৃষ্টিতে চেয়ে আছে মায়রা আর লাবিবের দিকে। ভাই বোনের সম্পর্ক এরকম হয় তার হয়তো জানাই ছিল না। কেমন অদ্ভুত লাগলো তার কাছে। কৌতূহল দৃষ্টিতে ভাই বোনের দিকে চেয়ে রইল। লাবিবের হঠাৎ ইরফানকে চোখে পড়ে। দু হাতে মায়রার গলা জড়িয়ে মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, খুবই দুলা ভাই। লাবিবের কথা শুনে ইরফান ভ্রু কুঁচকে বলে, হোয়াট?